আপনি যে প্রশ্নটা করেছেন যে তুহিন হত্যাকাণ্ড ঘটনাটি, আপনি জানেন বাংলাদেশে একটি ঘটনা খুব বেশি ঘটে, এটি হলো বা সহজ হয়, এটি হচ্ছে সাংবাদিক হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের উপরে হামলা নির্যাতন করা খুব সহজ। এই বাংলাদেশে এই কাজগুলি খুব সহজ হয়। আপনারা জানেন যে এই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে 7ই আগস্ট ঠিক রাত 8টার দিকে। এই হত্যাকাণ্ডটি যে ঘটেছে বা যারা ঘটিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার কাছে মনে হয়েছে যে সারা পৃথিবীর মধ্যে এমন কোনো হত্যাকাণ্ড, একটি হচ্ছে সাগররণী হত্যাকাণ্ড, দ্বিতীয় 12 সালে ঘটেছে, আর এই 25 সালে এসে শুরুর দিকে যে তুহিন হত্যাকাণ্ড ঘটেছে, এই দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পৃথিবীর মধ্যে দুটি বিরল হত্যাকাণ্ড রয়েছে। আমি বলবো তুহিন হত্যাকাণ্ড ঘটেছে, এটি ঘটতো না। সাগররণী হত্যাকাণ্ড যদি বিচার হতো, এই বাংলাদেশের সাংবাদিক সমাজ যদি সঠিক বিচার দেখতে পেত বা ন্যায় বিচার পেতাম আমরা, তাহলে আজকে তুহিন হত্যাকাণ্ড ঘটতো না, সাংবাদিক শিল আকন্দ হত্যাকাণ্ড ঘটতো না, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড ঘটতো না, সাংবাদিক মানিক শাহ হত্যাকাণ্ড ঘটতো না। এভাবে বিগত দিনে জানেন আপনারা 57 বছরে 62 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আমরা যে সাগররণী হত্যাকাণ্ড যে ঘটনাটি ঘটেছে 12 সালে, এই হত্যাকাণ্ড ঘটার পরে এদের যে ছিল আপনার যে একটি মামলা বিচার হইল আপনার আলামতের উপরে। সাগররণী হত্যাকাণ্ডের যে আলামতগুলো ছিল সেগুলি কিন্তু বিগত ফেসিবাদ সরকার যারা দায়িত্ব ছিল, আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব ছিল বা যে পরিকল্পনা ছিল, এটি সবগুলো ভ্যানিশ করে দিয়েছে। এই কারণেই এই সাগররণী হত্যাকাণ্ড ঘটনায় 122 বার তদন্ত কার্যক্রম এখনও পিছিয়েছে। আমার মনে হয় যে সারা পৃথিবীতে একটি হত্যাকাণ্ডের বিচার 120 থেকে 25 বার তদন্তের কার্যক্রম সময় চায়। এটি একটা নজির বাংলাদেশে এই সাগররণী হত্যাকাণ্ড বিরল হয়েছে। তা আমি বলবো এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি ব্যর্থতা ছিল, বিগত সরকারের একটি নাটক ছিল। এই নাটকগুলো কারণেই পরবর্তী যে হত্যাকাণ্ড ঘটেছে এটি একটি অংশ হত্যাকাণ্ড। আর আপনারা জানেন যে সাগররণী হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে নয়, শুধু সারা দেশের মানুষ, সারা পৃথিবীর সাংবাদিকদেরকে কাঁদিয়েছে। আর এই 12 বছর 14 বছর পরে এসে আমরা 25 সালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডকে আমাদেরকে আরও কাঁদিয়েছে। আপনি জানেন তুহিনকে হত্যা যেভাবে করা হয়েছে, আপনারা জানেন চট্টগ্রামের মানুষ ঐতিহ্যবাহী এলাকা এটি। আপনারা জানেন যে একটি বাজার থেকে যখন পাঙ্গাস মাছ বা একটা রুই মাছ কিনে নিয়ে আসে, যারা মাছ কাটে, যারা আসলে পেশাদার মাছ কাটে, তখন ওরা একটা মাছ যখন হাতে নেয়, তখন কাটতে গেলে একটা মাছ কত পিস হবে এবং কত সাইজ হবে, একটা রেস্টুরেন্টে রান্না করবে, এটি কিন্তু তারা বুঝতে পারে। আর এই তুহিনকে যারা হত্যা করেছে, এই কেটু মিজান ওরফে কুবা মিজান যে চক্রটি, এই চক্ররা জানে যে একটা মানুষকে হত্যা করলে কখন তার মৃত্যু নিশ্চিত হবে। আর এই কুবা মিজান, তার চক্ররা, এই 8 জন পেশাদার কিলার, তারা, আমি বলবো তাদেরকে পেশাদার খুনি এবং কিলার, তারা যে তুহিনকে হত্যা করেছে এটি একটি পরিকল্পিত এবং পেশাদার। এরা গাজীপুর সহ সারা বাংলাদেশে তারা ভাড়াটিয়ে খুনি, কিলার, এবং তুহিনকে হত্যাকাণ্ডের ঘটনায় তারা যেভাবে ঘটিয়েছে এটি বিশ্বের মধ্যে একটি নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন তুহিন হত্যাকাণ্ডের প্রাইমারি বিচার যে কার্য আপনি জানতে চাচ্ছেন, আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার প্রথম স্টেজে একটি বিচার কার্যে তুহিন হত্যাকাণ্ডের, সাংবাদিকদের তুহিন হত্যাকাণ্ডে দিয়ে পুলিশ, যে এখানকার গাজীপুরের কমিশনার ছিল জনাব ডক্টর নাজমুল হক, তিনি কমিশনার থাকাকালে যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করবেন, ঠিক পুলিশ আমাদের তারা কথা দিয়ে কথা রেখেছে। এবং পুলিশের আমার কাছে মনে হয়েছে এইভাবে যদি দ্রুত সময়ের মধ্যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হোক, স্বাভাবিক হত্যাকাণ্ডই হোক, তদন্ত করে এবার যদি বিজ্ঞ আদালতে খুব স্বল্প সময়ের মধ্যে
আদালতে চার্জশিট দিত, তাহলে খুনিরা দীর্ঘ সময় বিচার হতো, বিচার হলে ভয়ে আরেকটি খুন করতো না। এখন আমরা বিগত দিনে দেখেছি একটি হত্যাকাণ্ডের চার্জশিট পুলিশ দিতে গিয়ে দীর্ঘ 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, আমার সাগরিনী হত্যাকাণ্ড এই 12 সালে ঘটেছে, দীর্ঘ যুগ চলে গেছে। এই ফিল্মি নাটকও ছাড়াবে। আমরা ভারতে অনেক নাটক দেখেছি যে একটা খুন করেছে, এই নাটক ফিল্মে আমরা দেখেছি, হ্যাঁ, যে এটা খুঁজে 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 বের করে দীর্ঘ সময়ে। আর বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটলে সেটিও এই ফিল্মটাও ছাড়াবে। সাগরিনী হত্যাকাণ্ড থেকে শুরু করে মানিক শাহ হত্যাকাণ্ড বলেন, শিলু হত্যাকাণ্ড বলেন, নাজিম হত্যাকাণ্ড বলেন, তারা জামিনে বেরিয়ে এসে আগের মতো তারা বিদ্রোহে ঘুরছে। আমার মাথায় কাজ করে না যে একজন সাংবাদিক প্রকাশ্যে খুন করছে, নাজিম হত্যাকাণ্ড, জামালপুরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, চেয়ারম্যান একজন আসামি আওয়ামী লীগের ক্যাডার ছিল, তাকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছে, সে প্রকাশ্যে ঘুরছে, তার পরিবারকে হুমকি দিচ্ছে। শিলু আকন্দ বলি জামালপুরের, প্রথম তার আওয়ামী লীগের সময় একটা পা ভেঙে দিয়েছে, দ্বিতীয়বার তার বাম পাড়া ভেঙে দিয়েছে, তৃতীয়বার তার 2টা হাত কেটে দিয়েছে, তার ডান সাইডটা কুবিয়ে কেটে ফেলছে, তারপর 2টি চোখ ছিল সেগুলিতে কঠিন আঘাত করে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ সে চিকিৎসাই পায়নি, অর্থের কারণে সে চিকিৎসা পায়নি, সে মারা গেছে। তার 2টি সন্তান রয়েছে, সেখানেও তাদের উপরে চরম নির্যাতন করছে। আমি বলবো বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, সে একটা কুকুর যদি মারা যায় রাস্তায়, আমি দেখেছি মানুষ চেষ্টা করে যে কুকুরটাকে ধরে তুলে এনে একটু হসপিটালে নিতে। তুহিনকে যখন হত্যাকাণ্ড ঘটে, লাখ লাখ মানুষ সিনেমার মতো তাকে দেখছে, তাকে কুবাচ্ছে, তাকে যে সাহায্য করবে বা তাকে যে তাওয়া দেবে বা তাকে ডেকে নিয়ে বা কুলে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবে, একটা মানুষকে হত্যা করছে সে সাংবাদিক, সবাই তাকিয়ে আছে। এটি একটি সভ্য সমাজে আমরা এগুলি কাম্য নয়। আমরা মনে করব যে যারা অনেকে ভিডিও করেছে, আমি দেখেছি, আমরা সাংবাদিকতা করি, এটি আমাদেরও দায়ভার আমরা নিতে পারি না। কারণ একটা মানুষকে হত্যা করছে, আমরা তাকে উদ্ধার না করি, আমরা ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকি যে আমি লাইক কমেন্ট বেশি ফেসবুকে শেয়ার হবে। আরে বাবা, আমি সেটা না করে যদি এই মোবাইল দিয়ে যদি আমি একটা ঢিল ছুটতাম, খুব আমি এই মোবাইল দিয়ে একটা ঢিল দিতাম, তাহলে 2টা খুব কম দিত, ভয় পাত, চিৎকার দিতাম যে এখানে হত্যাকাণ্ড করছে। একটি মানুষও হত্যাকাণ্ডের কোনো চিৎকার করেনি। আমি বলবো তুহিন হত্যাকাণ্ড ঘটেছে, এটি পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে এবং প্রাইমারি স্টেজ যে পুলিশের যে বিচার কার্যে পুলিশ যে কাজটা করবে 50% কাজ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দিয়েছে। সে কারণে আমরা বাসন্তরা পুলিশ সহ গাজীপুর পুলিশের কাছে, সাংবাদিক সমাজের কাছে আমরা কৃতজ্ঞ। তবে এখন যে সময়টা, আমাদের দাবিটা হলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে সরকারের, সেখানে আমরা আবেদন করেছি এবং মাননীয় চিফ জাস্টিসকে আমরা বলেছি আমরা লিখিত আবেদন করব এবং আইনজীবীর মাধ্যমে আমরা করেছি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল এটি 90 দিনের মধ্যে কার্যে 90 দিনের মধ্যে তুহিন হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ বিচার, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, তাহলে বিগত দিনে কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের আগে 7 বার একটা মানুষ চিন্তা করবে। আশা করি আমরা এই সরকার যেহেতু কাজ করছে, আমরা ন্যায় বিচার পাবো। আরেকটি কথা আপনি বলেছেন যে সাংবাদিক হত্যাকাণ্ড কেন ঘটছে এবং কেন ন্যায় বিচার দীর্ঘদিনে পায়নি। আপনি জানেন, সাংবাদিক হত্যা যারা করে বা যারা খুনি, তারা মনে রাখে যে এটা বিচার হবে না, এই 2-1 দিন মিডিয়াতে আসবে, পত্রপত্রিকা আসবে, টেলিভিশন দেখাবে, খুন করা হয়েছে, পরে এটা ভুলে যাবে। আসলে আমরা ভুলের জাতি, আমরা ভুলে যাই। সাংবাদিকরা আমরা দ্রুত সময়ের মধ্যে খুব আলোচিত হয়ে যাই, দ্রুত সময়ের মধ্যে আমরা ভুলে যাই। নিজের ভাইকে হত্যা করলেও আমরা একটু মনে রাখি, কিন্তু নিজের সহকর্মী যখন হত্যাকাণ্ডের শিকার হয় তখন দ্রুত সময়ে আমরা ভুলে যাই। তবে আমরা অনেক সাংবাদিক আমরা আছি এখনও সাগরণী হত্যাকাণ্ডকে আমরা বলতে পারিনি। আমাদের সেই ব্যথা, আমাদের অন্তরে যে জ্বালা, সেটি আমরা যাইনি। তুহিন হত্যাকাণ্ডটি সেটি আমরা বিচার পাবো। আমি বলবো বাংলাদেশে এখন 4-5টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রয়েছে, সেটি বিচার যদি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার করে, তাহলে মনে করব সাংবাদিক হত্যাকাণ্ড বিচারটা একদম আমরা প্রাইমারি টেস্টকে আমরা গভর্নমেন্টকে বলতে পারবো যে বিগত দিনে এই 57 বছর 58 বছরে আমরা 2টি বিচার আমরা দেখেছি। তবে 62টি হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে। আমার কাছে মনে হয়েছে 62টি হত্যাকাণ্ডের ঘটনা, 62 জন সাংবাদিকের পরিবার, তাদের বাচ্চা, তাদের পরিবার, তার স্ত্রী, সন্তান, তার বাবা মা কেমন আছে। আপনারা কি জেনেছেন যে এই এতগুলো সাংবাদিক সংগঠন আছে, বাংলাদেশে এত শিল্পপতিরা আছে, বাংলাদেশে এত সরকার উপদেষ্টারা আছে, একজন সাংবাদিক মরে যাওয়ার পরে তার পরিবারের খোঁজ নিয়েছে আদৌ কেউ? আমরা ইতিমধ্যে দেখেছি
আমার এক ভাই ডাকসু নির্বাচনে সে স্ট্রোক করে মারা গেছে, এই এস টিভি, হ্যাঁ চ্যানেল এসের আপনি দেখেছেন। এখানে যে ভদ্রলোক যে নির্বাচিত হয়েছেন, ছাত্র শিবিরের যে সভাপতি হয়েছেন, তিনি তার পরিবারকে দেখে 2 লাখ টাকা দিয়েছেন। এটি কিন্তু একটি অ্যাপ্রিসিয়েট করার মতো, আমি বলবো এটি আর সত্যিকারে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই দীর্ঘদিন যে এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, আপনি জানেন অনেক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পায়নি তার বিচার। তার স্ত্রী অনেক ভিক্ষা করছে, অনেকেই তার সন্তানরা কোনো চাকরি করতে পারে না, সন্তান কোনো চাকরি দেয় না, সন্তানরা চিকিৎসার বাবা মা চিকিৎসার কারণে মারা গেছে, অনেক সাংবাদিক পরিবার তারা না খেয়ে আছে। কই সাংবাদিক হত্যাকাণ্ডের পরে কোনো পরিবারকে সরকার কোনো খোঁজখবর নেয় না। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যারা চোখ নষ্ট হয়ে গেছে, যারা এই 5ই আগস্টের পরে যারা বীর সন্তান ছিল আমাদের, তাদের পরিবারকে সরকার খোঁজ নেবে, একটি ভাতা চালু করবে। কারণ সাংবাদিকদের যদি একটা মারাই যায়, তার সন্তান তার পরিবার যদি ভাতা না পায়, তাহলে এই পরিবারটা কোথায় যাবে? এটি কিন্তু আমরা ভুলে যাই, আমরা আসলে ভুলের মধ্যে পড়ে আছি। সেই ভুল থেকে আমরা নতুন জীবন যদি আমরা চাই, তাহলে মনে করব সরকার যদি সাংবাদিকদের পরিবারের খোঁজখবর নেয়, একটি ভাতা চালু করে, একটা নিয়ম নীতি চালু করে, একটি মামলার ট্রেসকে, একটা সাংবাদিক পরিবার সে যখন খুনিদের সাথে যে লড়াই করবে তার তো অর্থ থাকে না। সেক্ষেত্রে যদি সরকার, যদি যারা বিজ্ঞ পিপি আছেন, এটি সরকার যদি ভালোভাবে মনে করে যে এটি বিচার কার্যের পর্যন্ত ট্রেজে নিবে, তাহলে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনি জানেন যে একটি রংপুরের যে সাংবাদিক বাদল এবং নরসিংদীর একটি সাংবাদিক ঘটনা ঘটেছে। নরসিংদীর যমুনাদেবীর সাংবাদিকরে প্রকাশ্যে দুর্নীতি নিউজ করতে গিয়েছে, সেখানে 15-20 জন তাকে মারতেছে, চোখে আঘাত করেছে, পিটাচ্ছে। আজব মানুষ, কেউ ফেরাচ্ছে না। সাংবাদিকরা মারলে এখন কেউ ফেরাতে আসে না, মেরে ফেলতে আসে না। আর সাংবাদিকরা দিন রাত পরিশ্রম করে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে, জাতির জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। কিন্তু সাংবাদিক যখন মামলার শিকার হয়, তখন কাউকে কাছে পায় না। এটি খুব ব্যথিত। এবং রংপুরে বাদলের যে ঘটনাটা ঘটেছে, আমি রংপুরের সাংবাদিকদেরকে আপনার মাধ্যমে বলতে চাই, রংপুরে যে কর্মকর্তা, যে দারিন্দনে এই ঘটনা ঘটেছে, দ্রুত সময়ে তাকে প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হয় আমরা সারা দেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। আপনি একটু ব্যতিক্রমধর্মী একটা আন্দোলন এবং নিন্দা জানিয়েছেন, যেটাকে আমরা দেখেছি ঝাড়ু মিছিলের কথা বলেছেন। আচ্ছা, আপনি বলছেন যে আমরা শুধু এখন ফেসবুকে লিখি ফুরকানকে হামলা করেছে, নিন্দা জানাই। আরে ভাই, ফেসবুকে নিন্দা দিলে চলবে না। তারা আমাদেরকে মারবে, কাটবে, আন্দোলন করবে, আমরা কি শুধু বসে থাকবো, চকলেট শুধু খাবো? না, আমরা এখন আর চকলেট খাবো না। আমরা একটা ব্যতিক্রমী আন্দোলন আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জুনিয়র সিনিয়রদের সাথে কথা বলেছি, অনেকের সাথে। আমরা এখন যেসব দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসীরা হামলা করবে, যেখানে আমরা ঝাড়ু মিছিল, জুতা মিছিল চালু করেছি। আমরা তাদের ছবি দিয়ে এবং ব্যানারের মধ্যে ঝাড়ু জুতা দিয়ে আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা না নেবে, এই ঝাড়ু জুতা মিছিল আমরা এখন থেকে এই নিন্দা, ফেসবুকে নিন্দা না দিয়ে ঝাড়ু জুতা মিছিলের আমরা আন্দোলন করেছি, সেটি আমরা প্রতিবাদ করব আজকে থেকে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি এবং এটি রংপুর থেকে চালু হয়েছে। এবং প্রত্যেক এলাকায় আমি বলে দিয়েছি, যেখানে সাংবাদিকদের উপরে অন্যায়ভাবে হামলা করবে, আমরা ঝাড়ু মিছিল, জুতা মিছিল করে প্রতিবাদ করব। নিজেকে বাঁচাতে হবে। আমরা তো শেষ, আমাদের সবই শেষ হয়ে গেছে, আর হারানোর কিছু নাই। এখন আমরা চিন্তা করব যে আমাদেরকে শুধু বারবার আপনারা মারবেন, আমরা বসে থাকবো তা না। দেখেন, বাংলাদেশে পুলিশ বাহিনীর কথা বলি, বাংলাদেশে পুলিশ ভাইয়েরা একটা নিরাপত্তা নাই পুলিশের এখন। কীভাবে? আমি একটা ট্রাফিক পুলিশকে দেখেছি, সে বাজার করে বাসায় যেতে ভয় পায়। শাস্ত্রী বলে, ভাই আপনি যাবেন না, বা বাচ্চারা বলতেছে বাবা আপনি যাবেন না একা। পুলিশও এখন ভয় পায়, পুলিশ ভয় পায় একা চলতে। আর আমরা সাংবাদিকতা করি, আমাদের অস্ত্র নেই। তবে আমি আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ পুলিশ ভাইদের উপরে এখন ইতিমধ্যে একটা মব জাস্টিস হচ্ছে। কিছু পুলিশকে অন্যায়ভাবে হামলা করছে, মারছে, কাটছে, এটি আইনের মধ্যে পড়ে না। সব কিছু আইনের মধ্যে, একটা যদি কেউ অপরাধ করে থাকে সেটা আইনের মধ্যে বিচার হবে। কিন্তু রাস্তায় পুলিশকে প্রকাশ্যে পিটাবে, মারবে, কাটবে, মব করবে, এটা ঠিক না। এগুলো করা ঠিক না, সাংবাদিকও না, পুলিশের ক্ষেত্রেও না। আমি বলবো পুলিশের প্রতি আতঙ্ক সৃষ্টি না করে পুলিশকে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা কাজ করার জন্য সহায়তা করলে মনে করি দেশের আইন শৃঙ্খলা ঠিক হবে, সাংবাদিকরাও নিরাপত্তা পাবে ইনশাল্লাহ। আগামী যারা সরকার আসবেন তাদের উদ্দেশ্যে এই সাংবাদিক নির্যাতন, হেনস্থা, এইসব বিষয়ে কি মেসেজ দিতে চান, যেটা আগামী সরকার প্রধানরা মাথায় রাখবেন? আমি বলবো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তো বিচার পাই নাই,
এখন অন্তর্বর্তীকালীন সরকার, এখন যদি তৈন হত্যাকাণ্ডের বিচার হয়, আরও সেলুয়াকান্দ হত্যাকাণ্ডের বিচার হয়, 10-20টা সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার যদি অন্তর্বর্তীকালীন সরকার এই 3 মাসে নির্বাচন আগে করতে পারে, 5 জন সাংবাদিকের বিচার যদি এই সরকার করতে পারে, তাহলে বুঝবো আগামী সরকার যারা আজ নির্বাচিত তাদেরকে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার 5টা হত্যাকাণ্ডের বিচার করেছে, আপনারা আর 10টা হত্যাকাণ্ডের বিচার করেন। এখন তারাও যদি আমাদেরকে চকলেট দেখায় যে হ্যাঁ করতেছি, জোড়ায় রাখে আমাদেরকে, তখন এই বিচারটা আমরা পাইলাম না। নির্বাচন সরকার এলে বলো যা আমরাও করতেছি, এভাবে যুগে যুগে চলে যাবে, আমরা ন্যায় বিচার পাবো না। আমরা ন্যায় বিচার চাই। আশা করি ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী মানুষ, পৃথিবীর মধ্যে এক সুনামধন্য মানুষ, ওনার মাধ্যমে আমরা সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার পাবো। এবং যারা এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র শিবির বলেন, সকল দল ইচ্ছা করলে সাংবাদিক বিচার করা, যা হত্যাকাণ্ডের বিচারগুলো খুব সহজেই বিচার করলে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাইবো, সাংবাদিক আমাদের সবারই সহকর্মী এবং আমার খুব বন্ধুবর ছিলেন, তার পরিবার এখন কেমন আছেন, তার পরিবারের জন্য আপনি কতটুকু করতে পেরেছেন এই জায়গা থেকে? আসলে তৈনের পরিবারটা আসলে খুব ব্যথিত, তারা খুব গরিব, খুব সৎ সাংবাদিক ছিল। তৈনের সাংবাদিক জীবনে খুব সৎ ছিল। আমার সাথে যারাই মিশছে তাদেরকে সৎ রাখার চেষ্টা করেছি আমি, এবং তার 2টি বাচ্চা, শিশু বাচ্চা, আমরা চেষ্টা করেছি, সবাই সহযোগিতা করেছি। কিছু টাকা তাদের ফান্ডে আমরা গঠন করে দিয়েছি। আমাদের সামনে আরও পরিকল্পনা আছে, আমরা সরকারের কাছে আবেদন করেছি আর একটু অনুদান দেওয়ার জন্য। তবে তার পরিবার একটু ভালো আছে। তবে তহিনের বিচারটা যদি তার পরিবার পায়, আমরা পাই, আমাদের দাবি একটা, এখন তহিন হত্যাকাণ্ডের বিচার হবে, আমরা এতেই খুশি, আর কোনো দাবি নেই আমাদের। অত্যন্ত চমৎকার কিছু আলোচনা হয়েছে, যে মেসেজগুলো সাংবাদিক সমাজ এবং যারা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা রাষ্ট্রপ্রধানরা আছেন, আশা করি এই মেসেজটা সবার মাঝে ছড়িয়ে পড়বেন। সাংবাদিকদের হত্যা, নির্যাতন, হেনস্থা এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।